নমস্কার বন্ধুরা। সেন্সাস বা জনগণনা কিভাবে ভারতবর্ষের ইতিহাসে ইংরেজদের রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠল, এই বিষয়েই আমরা এই ভিডিওতে কথা বলবো। 1906 সাল ঢাকার শাহবাগে নবাব সলিমুল্লাহর বাড়িতে একটা সভা হচ্ছে। সবাই বসে আছেন জমিদার, উকিল, শিক্ষিত মুসলমানরা। তারা একটা দল গঠন করছেন, অল ইন্ডিয়া মুসলিম লীগ। কিন্তু এক অদ্ভুত ব্যাপার, এই সভাতে উম, বাংলার মুসলমানদের 90% প্রতিনিধি মানে জোলা, তাঁতি, জেলে, কৃষক, শ্রমিক একজনও নেই। কেন? কারণ ইংরেজদের সেন্সাস বলে দিয়েছে কারা আসল মুসলমান আর কারা নিচু তলার মুসলমান। আর এই বিভাজনই হয়ে উঠেছিল ইংরেজদের রাজনৈতিক অস্ত্র। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা বুঝে গেছিল একটা কথা, যে ভারতবাসী যদি একসাথে থাকে তাহলে তাদের বিপদ। তাই তাদের একটা কৌশল নিল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। কিন্তু কিভাবে ভাগ করবে? সেন্সাস ছিল তাদের প্রথম হাতিয়ার। 1872, 81, 91 সালের সেন্সাসে তারা ভারতবাসীকে ভাগ করলো হিন্দু বনাম মুসলমান, উচ্চ বনাম নিম্ন, শিক্ষিত বনাম অশিক্ষিত। এবং প্রতিটা ভাগে তারা সংখ্যা দিয়ে দিল। যেমন 1872 সালে সেন্সাসে বলল যে বাংলায় মুসলমান 48% আর হিন্দু 50%। 1881-তে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 50.4%। আর এই সংখ্যাই হয়ে গেল ইংরেজদের রাজনীতির ভিত্তি। ব্রিটিশরা তখন বলতে শুরু করলো যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ বাংলাতে, কিন্তু তারা পিছিয়ে আছে, তাদের আলাদা প্রতিনিধিত্ব দরকার। ইংরেজরা মুসলমানদের মধ্যে একটা শ্রেণীকে বেছে নিল, আশরাফদের। কারা এই আশরাফ? যারা উর্দু ফার্সি জানে, যারা জমিদার, উকিল, শিক্ষিত, বড় লোক। ব্রিটিশরা তাদের বলল তোমরাই মুসলমানদের নেতা। 1906 সাল মুসলিম লীগ গঠন হলো, কিন্তু প্রতিষ্ঠাতা সবাই আশরাফ। আর আতরাপরা মানে জেলে, কৃষক, শ্রমিক, তারা রইল বাইরে। বাংলার মুসলমানদের 85 থেকে 90% ছিল আতরাপ মানে নিচু বর্ণের বা নিচু শ্রেণীর মুসলমান। কিন্তু তাদের কোনো রাজনৈতিক প্রতিনিধি ছিল না, কারণ সেন্সাস তাদের বলে দিয়েছে তোমরা নিচু জাতে, তোমাদের কোনো নেতৃত্বের যোগ্যতাই নেই। এরপর 1909 সাল ব্রিটিশ সরকার একটা বড় সিদ্ধান্ত নিল, পৃথক নির্বাচন। মানে হিন্দুরা হিন্দু প্রার্থীকে ভোট দেবে, মুসলমানরা মুসলমান প্রার্থীকে ভোট দেবে। শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এর ফলাফল ছিল ভয়ঙ্কর। এতে কি হলো? এক, সাম্প্রদায়িক পরিচয় স্থায়ী হয়ে গেল। আপনি আর বাঙালি নন, আপনি হয় মুসলমান না হলে হিন্দু। দুই, রাজনীতিতে ধর্ম ঢুকে গেল। নেতারা তখন আর সাধারণ মানুষের দাবি নিয়ে কথা বলছে না, বলছে হিন্দুদের অত্যাচারের কথা, নইলে মুসলমানদের অত্যাচারের কথা। আর তিন, আশরাফরা আরও শক্তিশালী হয়ে গেল, কারণ মুসলমান আসনে প্রার্থী হতো কেবল শিক্ষিত আশরাফরা। আতরাফরা মানে নিচু শ্রেণীর মুসলমানরা শুধুমাত্র ভোটার। এরপর 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করলেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। এতে বলা হলো যে নির্বাচনে মুসলমান, দলিত, শিখ সবার আসন আলাদা আলাদা হবে, আর সেন্সাসের ভিত্তিতে এই আসন ঠিক করা হবে। ফলাফল, ভারতে 13টা আলাদা ভোটার শ্রেণীতে ভারত ভাগ হয়ে গেল। আর সবচেয়ে বড় লাভ হলো কাদের? অবভিয়াসলি ব্রিটিশদের, ইংরেজদের। কারণ এখন ভারতবাসীরা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, ব্রিটিশের বিরুদ্ধে নয়। কিন্তু সেই সময়ের একজন মুসলিম নেতা ব্রিটিশদের এই খেলা বা এই রাজনীতি বুঝতে পেরেছিলেন, শেরে বাংলা ফজলুল হক। 1929 সালে তিনি গঠন করেছিলেন কৃষক প্রজা পার্টি। তার বক্তব্য ছিল খুব সহজ। আসল সমস্যা, তিনি বলতেন যে আসল সমস্যা হিন্দু মুসলমানের নয়, আসল সমস্যা হলো জমিদার এবং প্রজার মধ্যে। 1937 সালে ব্রিটিশ ভারতের নির্বাচন হলো প্রথম। ফজলুল হকের কৃষক প্রজা পার্টি বাংলা থেকে জিতলেন, কারণ তিনি কথা বলেছিলেন সাধারণ মানে নিম্নবর্ণের মুসলমান এবং হিন্দুদের পক্ষে। কিন্তু ব্রিটিশরা এবং আশরাফ নেতারা তাকে মেনে নিতে পারেনি, কারণ তিনি বিভাজনের রাজনীতি তখনও অবধি করছিলেন না। কিন্তু শেষে 1940 সালের লাহোর অধিবেশনে ফজলুল হকের মুখ দিয়েই পাকিস্তান প্রস্তাব পাস করানো হলো। কেন? কারণ ততদিনে সাম্প্রদায়িক বিভাজন এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে যে কোনো বিকল্প রাজনীতি টিকে থাকতে পারেনি। 1872 সালে একটা সেন্সাস মুসলমানদের ভাগ করেছিল আশরাফ আর আতরাফে। 1909 সালের পৃথক নির্বাচন ধর্মকে বানিয়ে দিল রাজনীতির ভিত্তি। আর 1947 সালে এই বিভাজনের শেষ ফসল এলো দেশভাগ। তাতে লাখ লাখ মানুষ মারা গেল, কোটি কোটি মানুষ উদ্বাস্তু হলো। কিন্তু প্রশ্ন থেকেই গেল, এই বিভাজন কি স্বাভাবিক ছিল নাকি এটি তৈরি করা হয়েছিল? উত্তর আমরা কম বেশি সকলেই জানি। সেন্সাস বলেছিল তোমরা আলাদা, রাজনীতি বলেছিল তোমরা শত্রু, আর ইতিহাস হয়ে গেল তোমরা ভিন্ন জাতি। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। শেয়ার করুন যদি মনে হয় এই ধরনের ইতিহাস আরও জানা দরকার, আর কমেন্টে লিখুন এই বিষয়ে আপনার মতামত।